সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা, বিভিন্ন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা, সেই কাজটাই ইনশাআল্লাহ আমি করে যাব। সেনা শাসন আসছে অথবা জরুরি অবস্থা জারি হইতেছে বাংলাদেশ। শেষমেশ হয়তো সেনা শাসনই আসবে অথবা জরুরি অবস্থা ঘোষণা। ডক্টর মোহাম্মদ ইউনূসের পাওয়া নোবেল পুরস্কারটাকে বাতিল করতে হবে। সারা দেশে সেনা শাসন জারি করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। মিলিটারি শাসনের দোরগোড়ায় বাংলাদেশ। এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় আপডেট, একেবারে মিলিটারি শাসনের দোরগোড়ায় বাংলাদেশ। কেন এই কথা বলছি? কারণ দেশের জনগণ তারা রাস্তায় নেমেছেন, তাদের দাবি একটাই, আর দরকার নেই ইউনূসের প্রশাসন। তারা এখন চাইছেন সেনাবাহিনী সমস্ত ক্ষমতা নিজেদের হাতে তুলে নিন। যারা ছাত্র উপদেষ্টা আছেন বিশেষ করে, তারা সেনা শাসনের কথা ঘুরে ফিরে বলছে। এমন পরিস্থিতির মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন নরেন্দ্র মোদী। না, একে এই অবৈধ সরকারকে সরাতে হবে। বৈধ সরকার ফিরবে এবং নিরপেক্ষ নির্বাচন। দর্শক, আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা একটি বিশ্লেষণাত্মক প্রতিবেদন প্রকাশ করেছে। আওয়ামী লীগের ভবিষ্যৎ, আওয়ামী লীগ কতটা চ্যালেঞ্জের মুখে, শেখ হাসিনা কতটা চ্যালেঞ্জের মুখে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার সঙ্গে যাদের আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের কিংবা তৃণমূল পর্যায়ের ওয়ান টু ওয়ান কথা হচ্ছে, তাতে এই রিপোর্টের বাইরে কিছু আসেনি। যে সমন্বয়করা বারবার রাজুতে ডেকেছেন, তাদের মুখে জুতা মারার ঘোষণা, তাদের মুখে জুতা মারার মিছিল হয়েছে। সমন্বয়ক সার্জিস আলম সেই মিছিলকে, সেই স্লোগানকে আরো বেশি উস্কে দিয়েছেন। আসসালামু আলাইকুম দর্শক, এতক্ষণ সংবাদের গুরুত্বপূর্ণ অংশ আপনারা দেখেছেন। আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবো। তার আগে অনুরোধ করবো, যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অতি শীঘ্র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় আপডেট, একেবারে মিলিটারি শাসনের দোরগোড়ায় বাংলাদেশ। কেন এই কথা বলছি? কারণ দেশের জনগণ তারা রাস্তায় নেমেছেন, তাদের দাবি একটাই, আর দরকার নেই ইউনূসের প্রশাসন। তারা এখন চাইছেন সেনাবাহিনী সমস্ত ক্ষমতা নিজেদের হাতে তুলে নিন। তার কারণ, যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে গত কয়েক মাস ধরে, জনগণ তারা ক্ষিপ্ত এবং তারা চাইছেন সেনাবাহিনী যেন সমস্ত ক্ষমতা নিজেদের হাতে তুলে নেয়। আপনাদের শোনাবো, দেখুন কিভাবে দেশের মানুষ তারা রাস্তায় নেমেছেন এবং তারা বলছেন যে সেনাবাহিনী যেন সমস্ত ক্ষমতা হাতে তুলে নেয়, আর ইউনূস সরকারের প্রয়োজনীয়তা নেই। দেখুন সেই ভিডিও। আমাদের কাছে আসছে, আপনাদেরকে সেই আপডেট জানাতে থাকবো। কয়দিন যাবত একটা জিনিস খেয়াল করলাম, সেটা হলো যারা ছাত্র উপদেষ্টা আছেন বিশেষ করে, তারা সেনা শাসনের কথা ঘুরে ফিরে বলছেন। তারা বলছেন, যেমন নাহিদ ইসলাম বলছেন যে সেনা শাসন আসার কোন সুযোগ নাই। আবার একই কথা উপদেষ্টা মাহফুজ আলম চাঁদপুরের জনসভায় বলছেন যে সেনা শাসন আসার কোন প্রেক্ষিত নাই। তো তারা সেনা শাসন নিয়ে এত কথা বলছেন কেন? ওই যে একটা গল্প আছে না, যে পাগল উঠছে নৌকায়, হ্যাঁ, তাকে বলা হলো, এই দেখিস নৌকা ডুবাই দেবি। এখন পাগল কয়, ও ভালো কথা, আমি তো ভুলে গেছিলাম, মনে করাই দিছিস ভালো, দেখছে না নৌকা ডুবাই। তো এখন তারাও এরকম যে সেনাবাহিনী তারা তার কাজে ব্যস্ত, অযথাই গিয়ে তাদেরকে না সেনারা আসবে না, সেনারা আসবে না, মানে তাদেরকে মনে করাই দিতেছে। আর তারা বলবো, তাইলে আমরা আসি। ওই যে ঠাকুর গড়ে কেড়ে আমি কলা খাই না। এখন অতীতে আমরা সেনা শাসন দেখেছি, আমাদের দেশে রক্তপাত দেখেছি, গণতন্ত্রের শূন্যতা দেখেছি। সেনা শাসন যদি ভালো হতো তাহলে তো ডেমোক্রেটিক গভর্নমেন্টের দরকার হতো। সেনাদের কাজও সেটা না, শাসন করা। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের দেশে সেনা শাসন এসেছে এবং এটার সুফলের চেয়ে কুফলই হয়েছে বেশি। 15ই আগস্ট, 3 নভেম্বর, 7 নভেম্বর 1981 সালে অভ্যুত্থান হয়েছে। তারপর আবার 1982 সালে এরশাদ সাহেব অভ্যুত্থান করেছেন। 2007 সালে 1/11 এসছে, এবং কোনোটাই জাতিকে মুক্তি দিতে পারেনি এইসব সেনা শাসন বা কু যাই বলেন না। এবং বর্তমান বিশ্বে সেনা শাসন খুবই অজনপ্রিয়। এক সময় কয়দিন পরে পরে দেখা যেত ওই আফ্রিকার ওই দেশে, এশিয়ার ওই দেশে সেনারা ক্ষমতা দখল করেছে। এখন কিন্তু এত শোনা যায় না, কারণ সেনাবাহিনী বুঝেছে যে ক্ষমতা নেওয়াটা হচ্ছে বোকামি। এবং এটা বুঝে আমাদের সেনাবাহিনী, তারাও কিন্তু চাইলে 5 আগস্ট ক্ষমতা নিতে পারত, কিন্তু তারা নেয়নি, কারণ তারা এটা বুঝেছে যে এটা তাদের কাজ না। এখন ছাত্র উপদেষ্টারা কথায় কথায় সেনা শাসনের সম্ভাবনার কথা বলছেন। কেন বলছেন যে সম্ভাবনা নাই নাই নাই? নাকি এটা দিয়ে একটা ইস্যু তৈরি করতে চাচ্ছেন তারা? না, এখানে কোনো ফায়দা আছে? সেনাবাহিনীকে ইতোমধ্যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে, তারা সরকারকে বিভিন্নভাবে সহযোগিতা করছে। এখন তাদের যে কাজ, তাদের কাজ তাদের করতে দেওয়াটাই ভালো। ওই যে কথায় আছে না, বনেরা বন্যে সুন্দর, শিশুরা মাতৃক্রুরে। সেনাবাহিনী তার সেনা ছাউনিতে এসে ভালো, তাকে সুন্দর দেখায়। সে রাজপথে নামবে কেন? সে পলিটিক্সে ইন্টারফেয়ার করবে কেন?
পলিটিক্স তো তার কাজ না, এটা পলিটিশিয়ানরা করবে। এখন পলিটিশিয়ানরা যদি কথায় কথায় না সেনাবাহিনী আসবে না, প্রেক্ষিত নাই, পটভূমি নাই, তো তারা কি বলছে আপনাদেরকে যে না আমরা আসতে চাই? তা আপনি এগুলো বলছেন কেন? এখন সেনাবাহিনীকে নিয়ে দয়া করে পলিটিক্স বন্ধ করেন। আপনারা ক্ষমতায় আসছেন বৈষম্যহীন সমাজ তৈরি করতে, আপনারা অন্যান্য রাজনৈতিক দলের সাথে ঐক্য তৈরি করে যাতে নির্বাচন সবাই মিলে করতে পারেন, সব দলের অংশগ্রহণ থাকে, জনগণ তাকে ভোট দিয়ে ছেয়ে আসবে। কোনো এই ধরনের কোনো চক্রান্ত যদি এখানে থাকে, হ্যাঁ, কাকে ডিঙ্গাইয়া কে নিবে ক্ষমতা, তাহলে তো ওই যেইরাও সেই পদই থাকবে, আর সংস্কার, বৈষম্যহীন সমাজ এগুলো থেকে যাবে অধরাই। দর্শক, আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা একটি বিশ্লেষণাত্মক প্রতিবেদন প্রকাশ করেছে আওয়ামী লীগের ভবিষ্যৎ, আওয়ামী লীগ কতটা চ্যালেঞ্জের মুখে, শেখ হাসিনা কতটা চ্যালেঞ্জের মুখে, এবং দলের মধ্যে কতটা বিভক্তি স্পষ্ট হচ্ছে দলটি ভয়ঙ্কর এই দুর্দিনে দুঃসময়। আফটার দ্য ব্লাডশেড ক্যান বাংলাদেশ আওয়ামী লীগ রিসারেক্ট ইটসেলফ, এই শিরোনামে যে প্রতিবেদনটি প্রকাশ হয়েছে তার মধ্যে যে বিশ্লেষণগুলো উঠে এসেছে, নানান ধরনের মন্তব্য উঠে এসেছে, আমার মনে হয় যে এটি মোটামুটি একটি নির্মোহ বিশ্লেষণ। এবং দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে আওয়ামী লীগের অভ্যন্তরীণ পর্যায়ে দলের তৃণমূল নেতাকর্মীরা যে ধরনের মন্তব্য করছেন, যে মানসিকতা পোষণ করছেন, সেগুলো উঠে এসেছে। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার সঙ্গে যাদের আওয়ামী লীগের উচ্চ পর্যায়ে কিংবা তৃণমূল পর্যায়ের 1-to-1 কথা হচ্ছে, তাতে এই রিপোর্টের বাইরে কিছু আসেনি। এখানে বলা হচ্ছে যে বাংলাদেশের জন্মের আগে থেকেই যে দলটি একটি বড় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে অনেক আগে থেকেই, তা এখন টুকরো টুকরো জোড়া লাগানোর চেষ্টা করছে। এবং সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টি, আওয়ামী লীগের 15.5 বছর 16 বছরের যে ভয়ঙ্কর দুঃশাসন, দলের বিভিন্ন পর্যায়ে নেতাদের যে অপরাধ, এবং বিশেষ করে 5 আগস্ট গণ অভ্যুত্থানের আগের সময় থেকে গণ অভ্যুত্থান পর পর্যন্ত বা গণ অভ্যুত্থান পর্যন্ত যে ধরনের অপরাধগুলো সংঘটিত হয়েছে আওয়ামী লীগের হোমরা চামড়া, মানে শীর্ষ পর্যায়ে নেতা থেকে শুরু করে মধ্যম পর্যায়ের নেতা এবং কর্মীদের মধ্যে, সব কিছু নিয়ে তীব্র বিভক্তি প্রকাশ পাচ্ছে। এবং নেতাকর্মীরা বিশ্বাস করেন, যারা আওয়ামী লীগের সত্যিই মঙ্গল কামনা করেন, তারা বলছেন কোথায় ভুল হয়েছে তা পেছনে ফিরে দেখা দরকার আওয়ামী লীগের। একটা এক্সাম্পল এখানে তুলে আনা হয়েছে, যখন 16ই জুলাই কোটা বিরোধী আন্দোলন শুরু হলো তীব্র আকারে, এবং 5 আগস্টের কয়েকদিন আগে যখন আবু সাইদকে হত্যা করা হলো, এমন একটি খবর যখন আওয়ামী লীগের মোটামুটি শীর্ষ পর্যায়ের এক নেতার কানে পৌঁছালো, যিনি মেসেজটি দিলেন, তিনি খুব ঠান্ডা মেজাজে ছিলেন। তখন কোনো এক স্থানীয় কবি তাকে কবিতা আবৃত্তি করে শোনাচ্ছিলেন, বেশ ফুরফুরে মেজাজে ছিলেন। যখন আবু সাইদ হত্যাকাণ্ডের খবরটি শুনলেন, তিনি একেবারে উড়িয়ে দিলেন। তিনি মন্তব্য করলেন যে এগুলো কোনো বিষয় না, এগুলো আমাদের নেত্রী সব ম্যানেজ করে ফেলবেন। হ্যাঁ, শেখ হাসিনা অনেক কিছুই ম্যানেজ করেছেন, অনেকগুলো গণ আন্দোলন সংগঠিত হওয়ার পথে গিয়েও তা একেবারে স্থগিত করে দিয়েছেন তিনি। সেটি তার দূরদর্শিতা হোক, হঠকারিতা হোক, কিংবা প্রতারণা হোক, নানানভাবে মন্তব্য করতে পারেন, কিন্তু অনেক আন্দোলন তিনি স্থগিত করে দিয়েছেন, যেগুলো গোয়েন্দা বাহিনীর মাধ্যমে হোক অথবা ছাত্রলীগের পেটোয়া বাহিনী দিয়ে হোক, যেভাবে হোক। এবং সেই বিশ্বাস থেকে ওই নেতার মন্তব্য এরকমই ছিল যে তাদের নেত্রী সবকিছুই ঠিক করে ফেলবেন। মাঠ পর্যায়ে কি হচ্ছে তারা কখনোই আমলে নিতে চাননি। অথচ নির্মম পরিহাস ভাগ্যের এটি যে এর মাত্র 3 সপ্তাহ পরেই, আবু সাইদ হত্যাকাণ্ডের 3 সপ্তাহ পরেই গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগকে ভয়ঙ্কর দুঃসময়ের মুখোমুখি হতে হলো, শেখ হাসিনাকে দেশ ছেড়ে চলে যেতে হলো। অজ্ঞাত স্থান থেকে অনেকেই বিভিন্ন গণমাধ্যমে কথা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অডিও রেকর্ড ছড়িয়ে দিচ্ছেন। তাদের একজন হচ্ছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম। বাহাউদ্দিন নাসিমের কাছে আল জাজিরা যে প্রশ্নগুলো করেছিল, এবং বিভিন্ন জায়গায় তিনি বলছেন যে আমরা আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার, এটি শীঘ্রই প্রমাণিত হবে। তবে তিনি কাকে বা কোন দেশকে দায়ী করছেন, আল জাজিরা বলছে তিনি তা সুনির্দিষ্টভাবে বলেননি। তার এমন মন্তব্যের পর বিশ্লেষকরা বলছেন তাদের দলের নেতৃত্বে যে ব্যর্থতা এবং জনগণের অভিযোগগুলো সমাধানে তাদের যে অক্ষমতা, তা ফুটে ওঠে এমন প্রত্যাখ্যানের মধ্য দিয়ে। বিদেশি ষড়যন্ত্র অবশ্যই ছিল, আমরা বিশ্বাস করি। বিদেশি ষড়যন্ত্রগুলো যারা বাস্তবায়ন করেছে, হাতে গোনা কিছু মানুষ নিশ্চয়ই, তাই না? এটা আমি নিজেও বিশ্বাস করি। কিন্তু আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে যে সাধারণ মানুষ পথে নেমে এসেছিল, আওয়ামী লীগের পরিবারের অনেক সদস্য ক্ষুব্ধ হয়ে, অতিষ্ঠ হয়ে তারা শেখ হাসিনার পতনের জন্য রাজপথে নেমে এসেছিলেন, এই কথাগুলোকে মিথ্যে, এগুলো তারা বিবেচনায় নিচ্ছে না। এবং উল্টো তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের দূরে সরিয়ে রাখা হচ্ছে, তাদের যেই উপলব্ধি, তাদের যে মানসিকতা, সেগুলোর প্রতি কোনো ধরনের মূল্যায়ন করা হচ্ছে না। এবং আওয়ামী লীগ যে 15.5 বছর টানা ক্ষমতায় ছিল, সেই সময়ও তো নানানভাবে আলোচিত হয়েছে যে দলের ত্যাগী নেতাকর্মীদেরকে দূরে সরিয়ে রাখা হচ্ছে। হাইব্রিড এবং সুযোগ সন্ধানী এবং শীর্ষ পর্যায়ের কিছু নেতা, তারা তাদের আখের গোছানোর জন্য দলের ভালো মন্দ কিছুই চিন্তা করেননি। এবং এই যে দলীয় তৃণমূলী নেতাকর্মীরা, তারা এখনও আত্মগোপনে রয়েছেন। তাদের যে এখনকার ভয়ঙ্কর জীবনযাপন, সেটিও আওয়ামী লীগের শীর্ষ নেতারা বিবেচনা নিচ্ছেন না, বরং তাদের বিভিন্ন ধরনের হঠকারী মন্তব্যে এই নেতাকর্মীরাই বিপদে পড়ছেন। এবং একটা সুসংগঠিত রাজনৈতিক শক্তি থেকে কিভাবে টপ ডাউন কাঠামোতে আওয়ামী লীগ রূপান্তরিত হলো, সেই বিষয়গুলোই এই প্রতিবেদনে উঠে এসেছে।
তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, যাদের অনেকে সাক্ষাৎকার নেওয়া হয়েছে, অনেকে নাম প্রকাশ করেছে, অনেকে নাম প্রকাশ করেননি, তাদের যে মন্তব্য তা হচ্ছে এই যে বাস্তবতাকে অস্বীকার করা, যে ভুলগুলো হয়েছে সেগুলো এখনো এক পেশে দৃষ্টি দেখা হচ্ছে, শুধুমাত্র আন্তর্জাতিক শক্তির ষড়যন্ত্রের উপরে ছেড়ে দেওয়া হচ্ছে। দলের যে 15-16 বছরের নানান পর্যায়ে ভুল সেগুলো বিশ্লেষণ করা হচ্ছে না। এই কারণে এই দল জনগণের সেন্টিমেন্ট হারিয়েছে। 5 আগস্ট যখন শেখ হাসিনার হেলিকপ্টার উড়াল দেন, সেই সময় এই দৃশ্য টেলিভিশনে প্রত্যক্ষ যারা করেছেন তাদের মধ্যে খুলনা ছাত্রলীগের একজন শীর্ষ পর্যায়ের নেতা, তার মন্তব্য এখানে তুলে আনা হয়েছে। তিনি বলছেন যে যখন টেলিভিশন নাটকীয় ওই পলায়নের দৃশ্য সম্প্রচার হচ্ছিল, তখনও কিছু নেতাকর্মীকে নিয়ে আমি খুলনা রাজপথে অবস্থান করছিলাম। আমি আমাদের একজন সিনিয়র নেতা স্থানীয় এমপিকে ফোন করার চেষ্টা করলাম, কিন্তু তার ফোন বন্ধ ছিল। তিনি বলেন ঠিক ওই মুহূর্তে আমার মনে হলো আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এবং যখন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো গত 23 অক্টোবর নির্বাহী আদেশে, তখন তাদের যে ভয়ঙ্কর পরিস্থিতি, কিভাবে আরেক সিনিয়র নেতা খুলনার ছাত্রলীগের, তার কথা উল্লেখ করা হচ্ছে, কিভাবে গোপালগঞ্জে গোপনে পৌঁছে তারপর থেকে তিনি ঢাকা ফিরে এলেন এবং কিভাবে নিজেকে সবকিছু থেকে বিচ্ছিন্ন রাখতে তার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিলেন, তার ফোন নম্বর সহ সবকিছু পাল্টে দিলেন। সে নেতা বলছেন দল আমাদের পরিত্যাগ করেছে, আর কখনো রাজনীতিতে ফিরবো না। সারা দেশের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে তাদেরকে পরিত্যাগ করার একই রকম অনুভূতি ব্যক্ত করেছেন আরও অনেকে এই প্রতিবেদনে যাদের কথা বলে এসেছে, এবং বহু নেতাকর্মী এখনো নীরব। কৃষক লীগের সহকারী সম্পাদক সামিউল বাশির, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব রয়েছেন, তার বক্তব্য এখানে আনা হয়েছে। তিনি আল জাজিরাকে বলছেন কমিটেড নেতাকর্মীকে বছরের পর বছর এক পেশে করে রাখা হয়েছে। 2014 সাল থেকে সুযোগ সন্ধানীরা এবং স্থানীয় এমপিদের পরিবারের সদস্যরা তৃণমূল পর্যায়ে দলীয় কাঠামোতে আধিপত্য বিস্তার করেছে, এর ফলে বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। এবং একই রকম মন্তব্য আওয়ামী লীগ পথে চিকিৎসকদের একটি সংগঠন, তিনি নাম প্রকাশ করেননি, তিনি বলছেন যারা দলীয় মুখপাত্র হয়ে উঠেছে তাদের কর্মকাণ্ড এবং ব্যবহৃত শব্দগুলো বিপর্যয়কর ছিল দলের জন্য, বিশেষ করে গত কয়েক বছর। দলের ব্যর্থতার বিষয়ে এটি ছিল নির্মম বাস্তবতা। এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমাদের দল প্রচণ্ডভাবে নির্ভর করেছে গোয়েন্দা রিপোর্টের উপরে। কীভাবে সিদ্ধান্ত নেওয়া হবে, কারা সিদ্ধান্ত নিচ্ছেন সেই বিষয়ে শীর্ষ নেতাদেরকে দেখেছি তারা অবহিত নন। এবার শীর্ষ নেতারা যখন একচ্ছত্র আধিপত্য কায়েম করছিল, তাদের অনেকেও আবার অনেক কিছু জানতেন না কোন সিদ্ধান্ত কোন জায়গা থেকে আসছে। এবং আমি আমার জায়গা থেকে বলতে পারি 2018 সালের আগে আওয়ামী লীগের শীর্ষ নেতা তুফাইল আহমেদ আমার সঙ্গে বলছিলেন, আমি 2018 সাল না 2014 সালের কথা বলছি, নির্বাচন আগে, যে কোত্থেকে কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আমরা কিছুই জানি না, 2014 নির্বাচন হবে কি না সেই জায়গা থেকে আমার প্রশ্ন ছিল। তিনি বলেছিলেন শেখ হাসিনা কাউকে বিশ্বাস করেন না এবং শেখ হাসিনা যে কার মতামত নিয়ে চলেন আমরা এখনো ধোঁয়াশার মধ্যে রয়েছি। এটি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। এবং কমিটিগুলো চলেছে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে। মন্ত্রিসভার দিকে যদি আমরা তাকাই, আমরা দেখলাম যে 2014, 2018, 2024 যারা মন্ত্রিসভায় স্থান পেয়েছেন, ঘুরে ফিরে প্রায় একই মুখ বেশি সংখ্যায় আমরা দেখেছি। এবং বিশেষ করে 2018 সালের পরে আওয়ামী লীগ সরকারের যে মন্ত্রীরা ছিলেন পরিষদে, তাদের অধিকাংশ রয়ে গেলেন 2024-এর মন্ত্রিসভায়। মানে চলছে একনায়কতন্ত্র কায়েম হয়েছিল, স্বেচ্ছাচারিতা কায়েম হয়েছিল, শেখ হাসিনা এইভাবে করে যাচ্ছিলেন, কোনো কিছুই তিনি পরোয়া করছিলেন না, চলছে, তিনি একাই সর্বা। এগুলো শুনতে অনেকের খারাপ লাগতে পারে। এখনো দলান্ধ কিছু ব্যক্তি আছেন যারা আওয়ামী লীগের দোষ। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি ইতিমধ্যে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। আপনারা জানেন দেশের পরিস্থিতির পর্যবেক্ষণ আলোচনা সাপেক্ষে আমাদের ভিডিওগুলো। প্রিয় দর্শক, ইতিমধ্যেই যে সকল বিষয়গুলো আমরা উল্লেখ করেছি, আপনারা জানেন যে দেশের পরিস্থিতিটা কিন্তু অত্যন্ত শোচনীয়। এবং রাজনৈতিক অঙ্গনে মূলত আপনারা দেখেছেন ডক্টর ইউনূস এবং আসিফ নজরুল যত সমন্বয়করা আছে আর কি, তারা কিন্তু দেশটাকে বলছে আমরা প্রথমে সংস্কার করব। এবং একদল আছে বিএনপি, তারা বলছেন যে এখনই মূলত নির্বাচনটা দিলে ভালো হয়। এবং জামায়াত ইসলামে আছে, তারাও বলছেন যে আগে সংস্কার করা হোক, তারপরে মূলত নির্বাচনটা দেওয়া হোক। শর্ত সাপেক্ষে যে সকল বিষয়বস্তু আছে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি তুলে ধরেছি। এর ধারাবাহিকতায় আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং পরবর্তী সকল সংবাদ পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।